হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি, বন্ধুরা আজকের এই গল্পটা কিন্তু ভারী মজার হতে চলেছে। তাই তোমরা এই গল্পটা একদম স্কিপ করে শুনবে না, গল্পটা পুরোপুরি শুনবে। তার মানে আমার বিয়ের ৮ বছর পেরিয়ে গেছিল, তবুও আমার সন্তানাদি কিছুই হতো না। হঠাৎ খোঁজাখুঁজি করে একটা সন্তান দত্তক নিয়ে লালন পালন করে বড় করেছিলাম। আর সেই ছেলেটি শেষ পর্যন্ত আমার সাথে কি করেছিল, খুবই মজার রহস্যজনক একটা ব্যাপার। তাই এই গল্পটি যদি পুরোপুরি শোনো, তাহলে বন্ধুরা অনেক মজা পাবে, অনেক ভালো লাগবে তোমাদের। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দেওয়ার, শেয়ার করে অন্যকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দাও। তো চলো মূল গল্পে চলে যাওয়া যাক। আমার বিয়ের বয়স যখন ঠিক ৮ বছর পেরিয়ে গেছিল, তখন ওই সংসারে আমার শ্বশুর শাশুড়ি আর একটা ছোট ননদ ছিল। সে যে কত রকম কথা বলতো। অবশ্য আমার শ্বশুর আমাকে সন্তান হয় না বলে এ ব্যাপারে কোনো কিছু বলতো না, কিন্তু আমার ননদ আর শাশুড়ি যেন তাদের মুখের সামনে চাওয়াই যেত না। চলতে ফুরতে উঠতে বসতে সবসময় একই রকম খোঁটা দিয়ে কথা বলতো। আমার ভীষণ কষ্ট লাগত, কারণ এখানে তো আর আমার কোনো হাত ছিল না। কারণ আমিও লেখাপড়া করতে করতে বেশ বয়সকালেই বিয়ে করেছি। তাছাড়া আমার স্বামীও আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু বাচ্চা কাচ্চা যদি না হয় তাহলে আমাদের কি হাত আছে বলুন তো বন্ধুরা। তারপরে যখন এক এক করতে করতে বিয়ের বয়স ৮ বছর হয়ে গেল, তখন আমার শ্বশুর হঠাৎ করে একদিন আমাকে বলল, বৌমা, আসলে তোমার ননদ আর তোমার শাশুড়ি এই মাঝে মিলে একসাথে তোমাকে যে সমস্ত গোপনে জঘন্য আর অপবাদ দেয়, বাঞ্ঝা অপায়া, এ সমস্ত কথা আমিও শুনতে শুনতে বিরক্ত বোধ করি, একদম ভালো লাগে না জানো। আমি বলি কি, আমারও তো নাতিন নাতনির দরকার খাড়ি, মানে শখ করে, কিন্তু তুমিও তো চেষ্টা করছো, হয়তো হয় না, এগুলা উপরওয়ালা না দিলে হয় না। তাছাড়া বৌমা, মেয়েদের আসলে বয়সকালে বিয়ে করলে এই ধরনের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমার শরীরটা একদম ভারী। তোর পেটে যদি একটু চর্বি ধারণ করে, তাহলে সন্তান ধারণ ক্ষমতাটা একটু কম থাকে, হয়তোবা তাও হতে পারে। একটু ডায়েট কন্ট্রোল করো, আর ডাক্তার দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করো। তোমরা চুপচাপ বসে থেকো না, শখের দুনিয়ায় সংসার করতে আসছো। সবাই তো সংসার করে, কিন্তু তোমারও তো মা হওয়ার ইচ্ছে করে, আমারও তো দাদা হওয়ার ইচ্ছে করে। তাছাড়া আমার ছেলেটা, ওরও তো বাবা হওয়ার ইচ্ছে আছে, কিন্তু কিছু একটা করো বৌমা। তখন আমি বললাম, বাবা, আপনি তো আমার ব্যাপারটা ঠিকই বুঝতে পারলেন, আসলে এখানে তো আমাদের হাত নেই, আমরা চেষ্টা করেছি, কিন্তু শাশুড়িম্মা আর আমার ছোট ননদ দুজন মিলে যা বলে না, আমার ভীষণ কষ্ট লাগে। তবুও মেয়েদের তো সংসারে একটু ধৈর্য ধারণ করে থাকতে হয়। স্বামীর সংসারে যদি ধৈর্য ধারণ না করা যায়, তাহলে তো সংসার করা যাবে না। তাছাড়া আমি একটা শিক্ষিত মেয়ে, আমার শাশুড়ি যতই আমাকে ভুল বুঝুক, তাতে আমার কিছুই করার নেই, কারণ সবই উপরওয়ালার হাতে। এখানে নিজের যদি কিছু করানো থাকতো, তাহলে এতদিন তো করেই ফেলতাম। তখন শ্বশুর বলল, না না বাবা, আমি তা বলছি না, বলছিলাম একটু ডাক্তারের কাছে পরামর্শ করো, দেখো না কি সমস্যা হয়েছে তোমাদের, হয়তো আমার ছেলের অথবা তোমার যে কোনো একজনের একটু হরমোন টেস্ট করাও না। আমি বললাম, ঠিক আছে বাবা, আসলে এটা আমি করতে চাইছিলাম না, কারণ যদি আমার হয়, আপনার ছেলের মানে আমার ওপর একটু গোস্সা হবে, আবার আপনার ছেলের যদি প্রবলেম হয়, তাহলে ওরও মন খারাপ হবে, সব মিলে আমি করতে চাইছি না। যা হোক, উপরওয়ালা দেয়নি, দেখা যাক। এভাবে চলছিল। অনেক কথা শুনে লাঞ্জনা গঞ্জনা সব কিছু সয়ে সংসারে স্বামীর সেবা যত্ন করতাম, শ্বশুর শাশুড়ির খুব সেবা যত্ন করতাম। আমি কোনো কিছুকেই অপেক্ষা করে বসে থাকতাম না। তারপরে হঠাৎ করে আমার মা আমাকে ফোন করল, বলল, তোদের তো সন্তানই হচ্ছে না, চেষ্টা তো বহুত করলি, তাছাড়া আমিও তো আমার সাধ্যমতো ডাক্তার কবিরাজ দিয়ে কত কিছুই চেষ্টা করলাম, কি করবি। আমি বলি কি, আসলে একটা সন্তান দত্তক নে, আমার খোঁজে কাজে আছি, আমি অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছিলাম, অবশ্যই পেয়েছি, ৪ বছরের একটা ছেলে, নিবি নাকি। তখন আমি বললাম, মা, এই দুনিয়ায় কি এরকম মেলে, যদি পাও তাহলে হাতছাড়া করো না, অন্তত ওর কাছ থেকে তো একটু মা ডাক শুনতে পারতাম, কারণ আমার তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, যখন আর দেয় নাকি। তখন মা বলল, হ্যাঁ রে, ওর বাবা মার সাথে কথা বলেছি, ওরা গরিব মানুষ, ছেলেটার বাবা ভ্যান চালায়, খেটে খাওয়া দিন মজুরি মানুষ, তাছাড়া ওরা নিহাত গরিব মানুষ, আর ওই সংসারে বছরে বছরে একটা করে সন্তান হতে হতে ৫টা সন্তান হয়ে গেছে। ওরা বলতেছে একটা সন্তান কাউ নিলে কাউকে দত্তক দেবে, তাই সুযোগ তো হাতছাড়া করিস না।
আমি বললাম, মা, তুমি তাড়াতাড়ি ওই সন্তানটারে নিয়ে আসার ব্যবস্থা করো, প্রয়োজন আমি আগামীকালই তোমাদের বাড়িতে আসছি। এই বলে আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম, সন্তানটারি নিয়ে এসে লালন পালন করতে লাগলাম। তারপরে সন্তানটা যখন একটু বড় হলো, স্কুলে ভর্তি করে দিলাম। স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজ অবধি চলে গেল। হ্যাঁ, এস বুদ্ধিশুদ্ধি, চেহারাবান এবং দর্শনদারী ছিল খুব। শাস্ত্রটাস্ত্র ঘালো, যখন যুবক হয়ে উঠল না, একদম রাজপুত্রের মতো দেখতে। কিন্তু ও যতই বড় হতে লাগল, ক্রমে যেন ওর রূপ চেঞ্জ হতে লাগল। ও একসময় এক ধরনের আমাকে আধ্যাত্মিক প্রশ্ন করে বসত। আমি এর কোনো উত্তর দিতাম না। মাঝে মাঝে আমার কাছে এমন এমন কিছু কথা বলতো, আমি যদি ওকে জিজ্ঞেস করতাম, আরে এই সমস্ত কথা তুই কোদের থেকে শুনছিস, কে বলছে তোরে? ও বলে, আশেপাশের মানুষ কয়া বলা করে, তুমি নাকি আমারে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছ, নাকি দত্তক নিয়েছ, আমার গর্ভধারিণী মা কে? আমি কথার উত্তর দিতাম না। মনটা ভীষণ খারাপ হতো। বলতো, মা, আমিই তো তোর মা। কেন? ছোটবেলা থেকে তোকে লালন পালন করে এত বড় করছি, তারপরেও কি তোর কোনো সন্দেহ আছে? তখন ছেলেটা বলতো, না, আমি তা বলছি না, কিন্তু আশেপাশের মানুষ আর কোনো মানুষকে কিছু বলে না, শুধু আমাকেই এই কথা বলে কেন? রহস্যটা কি বলবা তুমি? আমি তখন চুপ করে থাকতাম, কিছু বলতাম না। যা হোক, এভাবে চলতে চলতে, হ্যাঁ, বেশ আমার শ্বশুর শাশুড়ি সবার কাছেই বেশ আদরের ছিল। কারণ আমার সন্তান না দেখেনি তারা নাতি ছেলের মতো করে বেশ ভালোবাসত তাকে। আর আমার বাবা মাও বেশ যথেষ্ট ভালোবাসত। আর আমার স্বামী তাকে তো মাথায় করে রাখত। শখ করে বাইক কিনে দিল যখন কলেজে উঠল। তাছাড়া ছেলের আবদার সে কি করে মেটাবে, সবই করত। এইভাবে চলতে চলতে স্বামীর শহরে শীট কাপড়ের দোকান ছিল, স্বামী ওটা নিয়ে ব্যস্ত থাকত। আর ছেলেটারে পড়াশুনো করাচ্ছিলাম। স্বামীর কত শখ, ছেলেটারে বিয়ে শাদী দেবে, সংসারপাতি করবে, পুত্রবধূ আসবে, এরকম এরকম শখই বা না থাকে ছেলেদের প্রতি। যা হোক, কিন্তু বন্ধুরা, হাকের কি নির্মম পরিহাস, আমার স্বামীর শেষ শখ আর এই জীবনে পূরণ হল না। আমার স্বামী ছেলেটা যখন লেখাপড়ার শেষ মুহূর্তে ঠিক এই সময় হঠাৎ করে স্ট্রোক করে একদম চিরবিদায় নেয়। খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু শহরে স্বামীর ব্যবসা বাণিজ্য দোকানপাট, তখন ছেলেকে আমি বুঝে নিতে বললাম। ওর নাম ছিল রাহুল। বললাম, রাহুল, তোর বাবা তো আর বেঁচে নেই, তার জীবনে কত ইচ্ছে ছিল, কিন্তু কোনোটাই সে পূরণ করে যেতে পারল না রে। হায়াত মৌতের দুনিয়ায় কে আসে কে যায়, আসলে সবই তার হাতে। রাহুল বলল, তুমি চিন্তা করো না, তার ব্যবসা প্রপার্টি সব আমি সামলাবো। চেয়েছিলাম একটা চাকরি বাড়ির খোঁজ করব। যেহেতু তার ব্যবসা সামলানোর কোনো ব্যক্তি নেই আমি ছাড়া, তাই আমাকেই তো সেখানে যেতে হবে। তাছাড়া তার ব্যবসাও তো বড়। যা হোক, সব মিলে রাহুলকে বুঝিয়ে দিলাম। রাহুল লেখাপড়া শেষ করে ঠিক দোকানপাট আবার বুঝে নিল। ও ঠিকঠাক মতো দোকানদারি করতে লাগলো, বেশ ভালোই। ওর বাবার মতোই ওর সুন্দর দোকানদারি করে আয় উর্জার করত। প্রথমে একটু সমস্যা হয়েছিল, দোকানের মেলাদ ছিল, তাকে সবকিছু বুঝিয়ে দিয়েছিল। এরপর রাহুল যেন ওর বাবার চেয়েও সুন্দরভাবে দোকান পরিচালনা করতে লাগল। দোকানে ক্রমে যেন উন্নতি হতে লাগল। এরপর রাহুলের বিয়ে আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে। রাহুলকে জিজ্ঞেস করলে রাহুল বলে যে, না, আমার বিয়ে করার অনেক দেরি আছে, আগে আমার সাথে তোমার ফয়সালা করতে হবে। তোমার সাথে আমার অনেক গভীর থেকে গভীর সংলাপ আছে, আলাপ আছে। অনেক দিন ধরে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু তোমাকে বলে উঠতে পারছি না। তখন আমি বললাম, কি রে রাহুল, এমন কি যে সে কথা তুই আমার সাথে পরামর্শ করতে চাইস, বা কি এমন তোর মনের মধ্যে? আর বেশ কিছুদিন ধরে তুই আমাকে মা বলে ডাকছিস না, কি হয়েছে কি বলতো? এদিকে তোর বাবা চলে গেল, সব মিলে আমার মনটা খুব বিচূর্ণ হয়ে আছে। আরে এত যত্ন করে তোকে লালন পালন করে বড় করেছি, তুই এখন বড় হয়ে এই সমস্ত কেমন যেন আচরণ করছিস, কি হয়েছে কি বলতো? তখন আমাকে বলে, তোমার সাথে আমি বেশ কয়েকটা দিন পরে ফাইনালি একটা কথা বলবো। যদি তুমি আমার কথায় একমত হও, তাহলে জীবনের মোড়টা অন্যদিকে নেবে। আমি বললাম, সেটা আবার কেমন করে রে? এ বয়সে আবার আমাকে কে বউ করে নেবে? তুই পাগল টাগল হলি নাকি? রাহুল বলল, না না, আমি পাগল হইনি। আমি বলছিলাম, আচ্ছা, আমি তোমার বাকি জীবনটার যদি দায়িত্বটা নিয়ে নিই, আমি তো চাইলেই একটা যুবতী সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি। আমি বললাম, হ্যাঁ, অবশ্যই পারিস, তো করবি না তুই তখন? রাহুল বলে, না, আমি তা কোনোদিনও করব না। আমি তোমার দায়িত্বটা নিতে চাই। কারণ দেখো, তুমি কি আমাকে গর্ভধারণ করেছ? তখন আমি বললাম, না, একদম না। তখন না বলে, তোমার সাথে কি আমার কোনো রক্তের সম্পর্ক আছে, নাকি বংশগোত্র সূত্রে? কিচ্ছু না। মনে করো রাত থেকে কুড়ে নিয়ে এসে তুমি আমাকে খাইয়ে পড়ে বড় করেছ আর লেখাপড়া শিখিয়েছ। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, বা আপন কেউ না তুমি।
কিন্তু একথা বলে তোমাকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু আমি তোমার চেহারা, এই দর্শন, পায়ের থেকে মাথা অবধি রূপবতী তোমার মায়াবীর চেহারা, কেন এখানে আমার ভীষণ কষ্ট হয়। কারণ তোমার সংসার মাত্র কয়টা বছর করেছ, স্বামীটা চলে গেছে। কখনো ভেবো না যে আমি তোমাকে কষ্টে রাখবো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ব্যবসা, প্রপার্টি, বাড়ি, গাড়ি সবকিছুই আমাদের আছে,